সো থাম্বনেল দেখেই বুঝতে পারছো হয়ে গেছে দারুণ একটা ঘটনা। দারুণ বলা ঠিক চলে না, কারণ হচ্ছে অদ্ভুত কিছু চেঞ্জেস। কি চেঞ্জেস না, দেখতেই পাচ্ছ লেখা আছে ওয়াই ক্রোমোজোম ইজ ডিসঅ্যাপিয়ারিং। তার মানে কি? ওয়াই ক্রোমোজোম জানি আমরা কি, এটা ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। মানেটা কি? মানে হলো তার মানে কি পৃথিবী থেকে পুরুষের যে অস্তিত্বটা সেটা হয়ে যাবে শেষ। কারণ আমরা জানি হিউম্যানসদের মধ্যে আছে ক্রোমোজোম কতগুলো, 46টা। তো এই 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা হলো আমাদের অটোজোম, আর বাকি যে দুটো ক্রোমোজোম থাকে সেক্স ক্রোমোজোম। এবার এটা আমরা সবাই জানি যে এক্স এক্স হলে সেটা হয়ে যায় একটি মেয়ে, এবং এক্স ওয়াই হয়ে গেলে হয়ে যাবে একটি ছেলে। এবার ঘটনাক্রমে দেখা যাচ্ছে যে ওয়াই ক্রোমোজোম ইজ ডিসঅ্যাপিয়ারিং। বাট ওয়াই হচ্ছে কেন, কিভাবে হচ্ছে, এটার কনসিকোয়েন্সেস কি হবে? সাংঘাতিক একটা তোলপাড়। যে এতদিন চলছিল বেটি বাঁচাও বেটি পড়াও, মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে অনেকটা কম, এবং সেটা নিয়ে চলছিল যে কন্যা ভ্রূণ হত্যা এক্সেট্রা এক্সেট্রা সব হচ্ছিল, চলছিল, বুঝলাম। এবার কিন্তু গোটা সিনারিওটা ঘুরতে চলেছে যে পুরুষদের সংখ্যা হয়ে যাবে আস্তে আস্তে কম, কারণ পুরুষদের অস্তিত্বের ওপর চলে এসেছে একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন যে ওয়াই, কেন হচ্ছে এরকম এবং কি হচ্ছে। তো আগে থেকেই বলে রাখি যে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, যারা পুরুষ মানে ম্যান যারা দেখছো, এই ভিডিওটা চিন্তা করার কোনো ব্যাপার নেই, কারণ নেচার যখন একটা সমস্যা দিয়েছে নেচার তার সমাধানও নিশ্চয়ই করে দেবে, এবং সমাধানটা জানতে হলে লাস্ট অবধি কিন্তু ভিডিওটা দেখতে হবে। তাহলে শুরু করি আজকে আমাদের মেইন যে ছোট্ট কথাটা, যেটা কি সেটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম ইজ ডিসঅ্যাপিয়ারিং। না, ফার্স্ট অফ অল আমরা একটু সেক্স ডিটারমিনেশনের ব্যাপারে চলে আসি, যেটা কিনা আমরা সবাই জানি যে আমাদের মেল এবং ফিমেল, যে মেল এবং ফিমেল বডিতে টোটাল ক্রোমোজোম নাম্বার থাকে কত, 44 প্লাস থাকে দুটো সেক্স ক্রোমোজোম, থাকে দুটো সেক্স ক্রোমোজোম, আর এটাকে বলা হয় কি আমাদের অটোজোম। তো যারা মেল হয় তাদের ক্ষেত্রে থাকে 44 প্লাস এক্স ওয়াই, এটা কাদের ক্ষেত্রে হয়, যারা মেল হয়, আর 44 প্লাস এক্স এক্স হয় যাদের ফিমেল হয়। এবং যদি আমরা স্ট্রাকচার দেখি যে এক্স ক্রোমোজোমের স্ট্রাকচারটা যদি এরকম লেভেলে থাকে, তাহলে ওয়াই ক্রোমোজোম কিন্তু হয় বেশ ছোট্ট মতন। ওয়াই ক্রোমোজোমের সাইজটা এমনি এক্সের থেকে হয় অনেকটা ছোট। এবার যখন ধরো যখন রিপ্রোডাকশন হচ্ছে, গ্যামেট ফর্মেশন যখন হলো, রিপ্রোডাকশনের আগে গ্যামেট ফর্মেশন যখন হলো, তাহলে এখানে যে গ্যামেটগুলো তৈরি হয় ইন কেস অফ ফিমেল, কি গ্যামেট তৈরি হবে না 22 প্লাস এক্স, 22 প্লাস এক্স, এটা ফিমেলদের ক্ষেত্রে হবে। মেলদের ক্ষেত্রে 22 প্লাস এক্স, 22 প্লাস ওয়াই, এটা মেলদের ক্ষেত্রে হবে, এটা আমরা জানি। তো যখন যে ক্রোমোজোমটার সাথে গিয়ে আলটিমেটলি ফার্টিলাইজেশনটা হবে, যদি এক্স এক্স হয় তাহলে মেয়ে হবে, কিন্তু যদি ওয়াই ক্রোমোজোম লিঙ্কড, যদি কোনো স্পার্মের সাথে যদি এগের ফিউশন হয় তাহলে এক্স ওয়াই হবে, অর্থাৎ পুরুষ সন্তান জন্মাবে, অর্থাৎ যদি ছেলে জন্মাবে। কিন্তু মুশকিল হচ্ছে কি না, দীর্ঘ ধরতে পারো অলমোস্ট মোর দ্যান 150 মানে মিলিয়ন ইয়ার্স ধরে যেটা দেখা যাচ্ছে যে ওয়াই ক্রোমোজোমের যে সাইজটা ছিল সেটা হয়ে যাচ্ছে ছোট, অর্থাৎ ওয়াই ক্রোমোজোম শ্রিঙ্ক করছে। তো এটা নিয়ে হয়েছে একটা স্টাডি, এবং সেই স্টাডি থেকে জানা গেছে যে অ্যাকর্ডিং টু জেনিফার এ মার্শাল গ্রেভস, a distinguished professor of genetics and vice chancellor fellow, ইনি বলেছেন যে ওভার ধরো লাস্ট 300 মিলিয়ন ইয়ার্স ধরে যে ঘটনাটা ঘটছে, যে এক্স আমাদের যে ওয়াই ক্রোমোজোম আছে তার মধ্যে 1438টা জিন ছিল, সেই জিনের নাকি 1393 জিনস অলরেডি লস্ট, এবং তারপরে পড়ে আছে মাত্র 45টা, লাস্ট 45টা জিন। ভালো করে ভাবো, এবং লাস্ট 45টা জিন। এবার তোমরা এর পরের ডেটা যখন দেখছো যে 10 মিলিয়ন ইয়ার্স লাগবে 45টা জিনকে একদম টোটালি ডিসঅ্যাপিয়ার করতে, তখন তোমাদের মাথায় মনে হবে তার মানে 45টা জিন আছে, জিন কম আছে, কিন্তু 10 মিলিয়ন বছর মানে অনেক বছর, আমাদের কোনো চাপ নেই। কিন্তু না, চাপ তো আছে। চাপ কি হচ্ছে না, ধীরে ধীরে এখনকার যারা পুরুষরা আছে তাদের মধ্যেও প্রচুর সমস্যা দেখা যাচ্ছে, হেয়ার লস দেখা যাচ্ছে, সবারই মোটামুটি এই সমস্যাগুলো থাকে ছেলেদের ক্ষেত্রে। আর কি দেখা যাচ্ছে না, অনেক পুরুষ যারা জন্মাচ্ছে তাদের মধ্যে অনেকে ইনফার্টিলিটির শিকার হচ্ছে।
এটাও আস্তে আস্তে বাড়ছে। তাহলে ধীরে ধীরে এখন, কারণ এভলিউশন যদি আমরা পড়ি ইটস নট আ ভেরি লং প্রসেস, এটা মানে নট আ ভেরি লং বা একদম হঠাৎ করে হচ্ছে, কিন্তু এটা ধীরে 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 বছরের পর বছর ধরে হবে। এই যে এত বছরে যে চেঞ্জটা এসছে এটা আমরা তো নর্মালি জানতাম না, আজ জানতে পারছি যে লাস্ট 45টা জিন পড়ে আছে। কিন্তু মাথায় এই প্রশ্নটা আসে যে ওয়াই ক্রোমোজোমই কেন হচ্ছে? বিকজ ওয়াই ক্রোমোজোমের মধ্যে রিকম্বিনেশন হয় না। অন্যান্য ক্রোমোজোমে যেরকম রিকম্বিনেশন হয়, চেঞ্জেস আসে, ভেরিয়েশন আসে, যেটা পরিবর্তিত এনভায়রনমেন্টের সাথে চেঞ্জ করতে পারে, সেরকম ওয়াই ক্রোমোজোমের মধ্যে এই রিকম্বিনেশনটা কিন্তু হয় না, এবং সেটাই হলো মূল কারণ ওয়াই ক্রোমোজোমের অবলুপ্তির। তাহলে কিসের জন্য হচ্ছে না, এর মধ্যে রিকম্বিনেশন হয় না, রিকম্বিনেশন হয় না, আর যার জন্য এর অবলুপ্তিটা কিন্তু অবধারিত জায়গায় চলে যাচ্ছে। এই ছিল হচ্ছে সমস্যা। এবং এর যে নর্মাল ফাংশনগুলো আমরা দেখতে পাই, কি হয় যে বাল্ডনেস চলে আসছে। এবার এই ওয়াই ক্রোমোজোমের গুরুত্বটা কি, এবার গুরুত্ব নিয়ে কথা বলি। যে মোটামুটি যখন কেউ প্রেগনেন্ট, মোটামুটি 12 সপ্তাহ যখন সে প্রেগনেন্ট হয়, তার যদি দেহে ওয়াই ক্রোমোজোমওয়ালা যদি ফার্টিলাইজেশন হয়ে থাকে, তাহলে ওয়াই ক্রোমোজোম কি করে, SRY জিন থাকে ওদের মধ্যে। সো 1990-তে মোটামুটি এই জিনটা আবিষ্কৃত হয়, SRY জিনটা। এবং এই জিনটা থেকে মোটামুটি জানা যায় যে এই জিনটা অ্যাকচুয়ালি মেল ডেভেলপমেন্টের জন্য দরকার। তাহলে কি জানা গেল? জানা গেল যে ওয়াই ক্রোমোজোম আছে, ওয়াই ক্রোমোজোম যদি থাকে তাহলে 12th উইক অফ প্রেগনেন্সি যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে এটা SRY জিনকে অ্যাক্টিভ করে, এবং এই জিনটা যদি অ্যাক্টিভ হয়ে যায় এটাই কি টেস্টিস ডেভেলপমেন্টে হেল্প করে। টেস্টিস ডেভেলপমেন্ট হবে মানে টেস্টোস্টেরন রিলিজ হবে, মানে আলটিমেটলি মেল ক্যারেক্টার কিন্তু এখান থেকেই বেরোতে শুরু করবে। সো SRY জিনটা অ্যাক্টিভ হওয়া দরকার। এটা সেক্স ক্রোমোজোমে থাকে না, কিন্তু আলটিমেটলি এটা অন্য ক্রোমোজোমে থাকছে, কিন্তু এটার অ্যাক্টিভেশনটা ইম্পর্টেন্ট। এবার ধরো যদি ওয়াই ক্রোমোজোমই নেই, তাহলে একে অ্যাক্টিভ করবে কে? তাহলে টেস্টিস তৈরি হবে না, তার মানে টেস্টোস্টেরন তৈরি হবে না, তাহলে মেল কোথায় গেল? হাওয়া। কিন্তু এটার একটা সলিউশন আছে। সলিউশনটা কি আমরা দেখতে পাচ্ছি না, দেখা গেছে যে বললাম নেচারে যেমন চেঞ্জ আসে, নেচার যেমন সমস্যা দিচ্ছে তার সমাধানও দেবে। এবার সমাধানটা কি দেখা গেছে না, ম্যামেলসের মধ্যে স্পাইনি র্যাট নামে এক ধরনের টাইপ অফ ম্যামেলস আছে। দেখে নি তাদেরকে কেমন দেখতে। তো সার্ভাইভাল ইজ দ্য কি, ডারউইন তো বলেই গেছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এবং নেচারের চেঞ্জের সাথে সাথে ওয়াই ক্রোমোজোম বলছে আমি চেঞ্জ হব না, সেটা বললে হবে না, চেঞ্জ সবাইকে হতে হবে। ওয়াই ক্রোমোজোম যখন নিজে করতে পারছে না, তখন দেখা গেছে স্পাইনি র্যাট, এরা হচ্ছে স্পাইনি র্যাট, এদের মধ্যে একটা মেকানিজম আছে উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এরা কি করে, এদের যখন ক্রোমোজোম স্টাডি করে দেখা গেছে যে এদের মধ্যে SOX9 একটা জিন আছে, ঠিক আছে, SOX9 একটা জিন আছে। সেখানে কি আছে না, 17,000 বেস পেয়ারের একটা রিপিট আছে, এবং 17,000 বেস পেয়ার যে রিপিটটা আছে, এই রিপিটটা খুব ইন্টারেস্টিং। এটা কি করে, এটা গিয়ে SOX জিনটাকে অ্যাক্টিভ করে দেয়, ঠিক আছে। তাহলে এই কি আছে না, 17,000 বেস পেয়ারের রিপিট, বা আমি বলতে পারি রিপিট না, এটা অ্যাকচুয়ালি একটা ডুপ্লিকেশন আছে। কি আছে? একটা ডুপ্লিকেশন আছে, 17,000 বেস পেয়ারের একটা ডুপ্লিকেশন আছে। এবং এই যে ডুপ্লিকেশনটা আছে এটা কি অ্যাক্টিভ করে দেয় SOX9 জিনটাকে, এবং এই SOX9 জিনটা থেকে ক্রোমোজোম নাম্বার 3-তে এটা যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে SRY জিন ছাড়াই মেল ক্যারেক্টার ডেভেলপ হয়। তাহলে এই জিনটা, তাহলে 17,000 বেস পেয়ারের যে ডুপ্লিকেশনটা আছে এটা যদি SOX জিনকে গিয়ে অ্যাক্টিভ করে দেয়, এটা যদি অ্যাক্টিভ করে দেয় এটাই মেল ডেভেলপমেন্টে হেল্প করে। তাহলে এটা কাদের মধ্যে দেখা গেছে? এটা দেখা গেছে এই স্পাইনি র্যাটদের মধ্যে। এরা কারা? এরা হচ্ছে স্পাইনি র্যাট। তো স্পাইনি র্যাটদের মধ্যে একটা 17,000 বেস পেয়ারের একটা ডুপ্লিকেশন দেখা গেছে, যেটা কি না কি SOX9 জিনটাকে অ্যাক্টিভ করে, যেটা SRY জিনের অ্যাক্টিভেশন ছাড়াই এটা গিয়ে কি করে দেয়, মেল ডেভেলপমেন্ট করে। এটা কারা জানতে পেরেছে না, এটা জানা গেছে মোটামুটি potential loss of Y chromosome remains a concern which this research suggests that our species could potentially evolve a new determining gene। তাহলে যখন আমরা লং রানে যেতে পারছি না, একটা শর্টকাট নিতে হবে, একটা ওয়ে আউট বার করতে হবে, তো এটা হচ্ছে ওয়ে আউট। যখন Y ক্রোমোজোম নেই তাহলে অন্য কাউকে আমি Y ক্রোমোজোমের যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা আমি অন্য কাউকে দিয়ে দিলাম, অর্থাৎ আ জিন which is not in the sex chromosome but which is different, পরবর্তীকালে সেটাকে দিয়েই তাহলে সেক্স ডিটারমিনেশনটা হবে, মানে একটা অন্য রাস্তা ব্যবহার করা, ঠিক আছে। সো
Scientists caution that such evolutionary changes could lead to the emergence of multiple sex determining sequence. তো এটার ফলে কি হয়ে যেতে পারে, মাল্টিপল সেক্স ডিটারমাইনিং সিকোয়েন্সেস আসতে পারে। তো দেখা গেছে কি, এটা একটা স্টাডি হয়েছে, তো এই স্টাডিটার মধ্যে দেখা গেছে কি যে দেয়ার ইজ আ হোপ, there is a hope. Now the spiny rat's adaptation provides a potential solution. So এরা দিচ্ছে সলিউশন। যত ছেলেরা ভিডিওটা দেখছো, পুরুষেরা দেখছো, ম্যানরা দেখছো, তারা খুশি হয়ে যাও, কারণ there is a hope. তো রিসার্চার্স led by Asato Kurovai, Hokkaido University found that most Y chromosome gene in spiny rat had relocated to other chromosome. It's not only for spiny rat, একটা মোলও আছে তাদের মধ্যে এটা দেখা গেছে যে crucially they identified a small DNA duplication near the SOX9 gene on chromosome number 3 present in all males. দেখা গেছে যে সমস্ত স্পাইনি র্যাটের মধ্যে এটা রয়েছে কিন্তু কোনো ফিমেলদের মধ্যে নেই। তখন তারা বুঝতে পারলো এই 17,000 বেস পেয়ারের যে এই যে ডুপ্লিকেশনটা, এটাই তাহলে ওদের হেল্প করছে মেল ডেভেলপমেন্টের জন্য। সো বাট অ্যাবসেন্ট ইন ফিমেলস, দিস ডুপ্লিকেশন অ্যাপিয়ার্স টু অ্যাক্টিভ SOX9 টেকিং ওভার দ্য রোল অফ মিসিং SRY জিন। তাহলে SOX9 এখানে সেই রোলটা প্লে করছে, SRY জিন না থাকলেও এই কাজটা হয়ে যাচ্ছে। Okay, so this study shows that mammals can evolve alternative sex determining mechanism. তাহলে গল্পটা কি হলো আমার, গল্পটা হলো ওয়াই ক্রোমোজোম ডিসঅ্যাপিয়ার করছে। তখন যখন ডিসঅ্যাপিয়ার করছে তাহলে অন্য রাস্তা ব্যবহার করতে হবে। তো অন্য রাস্তা আমরা দেখলাম স্পাইনি র্যাটরা যখন ব্যবহার করতে পারে, আমরাও করতে পারি। তাহলে আমরা যদি এই জিনিসটা ব্যবহার করি, তাহলে ভাবতে পারছো যে ইন নিয়ার ফিউচার কি হতে পারে, টোটাল নতুন একটা হিউম্যান স্পিসিস তৈরি হয়ে যেতে পারে। অবশ্যই এভলিউশন আমরা যা পড়ে এসেছি সেটা তো আগে হয়েছে, আমাদের মধ্যে কি চেঞ্জেস আসবে না? কারণ আমাদের জানি XY ইজ দ্য সেক্স ডিটারমাইনিং সিকোয়েন্স, এবার এটাই হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, তাহলে তার ফলে আরও নানা ডিফারেন্ট কনসিকুয়েন্সেস হবে এবং তার ফলে গোটা হিউম্যান স্পিসিসের এখন যা বৈশিষ্ট্য আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। তো নতুন হিউম্যান স্পিসিস ইউ নেভার নো, সেটাও কিন্তু আসতে পারে। তো সময় আছে, এখন আমরা দেখব এরপরে কি হয়, এই রিসার্চের আর কি চেঞ্জেস আসতে থাকে। তো সার্ভাইভাল অফ দ্য কিয়ের মধ্যে এটাই ছিল মেন টপিক। স্টাডি এখনও চলছে এটাকে নিয়ে এবং চলছে আরও ডিসকাশন, সবে একটা আইডিয়া এসছে যে এরকম হলেও হতে পারে। তো আমাদের মাথায় রাখতে হবে এভলিউশন ইজ দ্য অ্যাকচুয়াল কি। যখন সমস্যা আসবে তার সমাধান আসবে, যেমন আমাদের জীবনে অনেক সমস্যা আসে, তার সমাধান তো আমরা বার করিনি, এই সমস্যার সমাধানও আসবে। ছেলেরা ভয় পেও না, দুঃখ পেও না, তোমাদের হাতেও সময় আছে, আস্তে 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 সব ঠিক হয়ে যাবে। তো এটাই ছিল আজকের একটা ইন্টারেস্টিং একটা ছোট্ট ডিসকাশন, নতুন একটা টপিক নিয়ে জানলাম। এরপরে যদি ফার্দার ইনফরমেশন আসে সেগুলো অ্যাড করব। জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের এই কনসেপ্টটা। তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট আর থ্যাংক ইউ।